হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 6th সেমিস্টার হিস্ট্রি অনার্সের ডিএসসি A3 পেপারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি তোমার 2023 সালে এসেছিল, যে 1930-এর দশকে জাতীয় কংগ্রেসের সঙ্গে সুভাষচন্দ্রের সম্পর্কে মূল্যায়ন করো। তো এই প্রশ্নটির উত্তর আলোচনা করবো। সেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর বাকি তোমাদের বলো আদার্স নোটস, সাজেশান, লাস্ট মিনিট সাজেশান, শেষ মুহূর্তের প্রস্তুতি, শর্ট প্রশ্নের উত্তর সবই আমি তোমাদের দিয়ে দিচ্ছি। যা দেখোনি তা কিন্তু অবশ্যই তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো তোমাদের প্রথম প্যারাই অ্যান্সারটার, কংগ্রেসি রাজনীতির সাথে সুভাষচন্দ্র বসুর পরিচয় ঘটে মূলত চিত্তরঞ্জন দাসের তত্ত্বাবধানে। লন্ডন থেকে দেশে ফেরার পর থেকে চিত্তরঞ্জনের জীবনের শেষ দিন পর্যন্ত সুভাষচন্দ্র ছিলেন তার সর্বাপেক্ষা বিশ্বস্ত সহকর্মী। বিদেশে থাকাকালীন সুভাষচন্দ্র দেশপ্রেমিক চিত্তরঞ্জনের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন। তাই সুভাষচন্দ্র দেশবন্ধু চিত্তরঞ্জনকে তার রাজনৈতিক গুরুর আসনে বসাতে দ্বিধা করেননি। গান্ধীজির নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল। দেশে ফিরে সুভাষচন্দ্র চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। দেশবন্ধুর আস্থাভাজন ও নেতৃত্ব গুণের অধিকারী সুভাষচন্দ্র অল্পকালের মধ্যেই বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির নানা কর্মসূচির রূপায়ণের কেন্দ্রীয় চরিত্রে উন্নীত হন। অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের অপরাধে সরকার তাকে 6 মাসের কারাদণ্ড দেয়। তবে ইতিমধ্যেই জাতীয় কংগ্রেসের তরুণ তুর্কি হিসাবে সুভাষচন্দ্রের ভাবমূর্তি বাংলার রাজনীতিতে দৃঢ়ভাবে খোদিত হয়ে গিয়েছিল। আসবো আমরা পরের প্যারা। চৌরিচৌরা ঘটনার প্রেক্ষিতে গান্ধী যখন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন, তখন সুভাষচন্দ্র, চিত্তরঞ্জন প্রমুখ কারাবন্দী ছিলেন। কারাগার থেকেই তারা গান্ধীর এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। জেল থেকে মুক্তি পাওয়ার পরে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে চিত্তরঞ্জনের সাথে গান্ধী ও দক্ষিণপন্থীদের মধ্যে বিরোধ বাধে। চিত্তরঞ্জন, মতিলাল নেহরু প্রমুখ কংগ্রেসের অভ্যন্তরেই স্বরাজ্য দল গঠন করলে সুভাষচন্দ্র সেই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। 1924 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত কেন্দ্রীয় ও প্রাদেশিক ব্যবস্থাপক সভার নির্বাচনে স্বরাজ্য দল সাফল্য লাভ করে। জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে একটি স্বতন্ত্র গোষ্ঠী হিসাবে স্বরাজ্য দল ক্ষমতাশালী হয়ে ওঠে। ওই বছর এপ্রিল মাসে কলকাতা কর্পোরেশন নির্বাচনে স্বরাজ্য দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে চিত্তরঞ্জন দাস মেয়র পদে অধিষ্ঠিত হন। সুভাষচন্দ্র কর্পোরেশনের প্রধান কার্যনির্বাহী আধিকারিকের পদে বসেন। আসবো পরের প্যারা। সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর তোমাদেরকে নোটস কিনতে চাও তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমার চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। পরের প্যারা, উত্তরবঙ্গে বন্যার সময় সুভাষচন্দ্র দুর্গত মানুষের ত্রাণ ও উদ্ধার করার কাজে গভীর আত্মত্যাগ ও দক্ষতার পরিচয় দিয়েছিলেন। জনদরদী নেতা হিসাবে তার সুনাম তার দেশে ছড়িয়ে পড়ে। এই সময়ে বাংলায় বিপ্লবী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছিল। তবে বিপ্লবীদের সঙ্গে সুভাষচন্দ্রের যোগ না থাকলেও সরকার সন্দেহের বশতে বিপ্লবীদের পাশাপাশি সুভাষচন্দ্রকেও গ্রেপ্তার করে। বিচারে তাকে 3 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 1927 খ্রিস্টাব্দে জেল থেকে তিনি মুক্তি পান। এদিকে তার মুক্তির আগেই চিত্তরঞ্জন দাস মারা যায়। ফলে স্বরাজ্য দল ও বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হয়েছিল। সেই স্থানে সুভাষচন্দ্রের প্রতিষ্ঠা লাভের সুযোগ আসে। কারাগারে থাকাকালীন সুভাষচন্দ্র বিধান পরিষদের সদস্য নির্বাচিত হন। পরের বছর নভেম্বর মাসে তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতির পদে বসেন। 1 মাসের মধ্যেই জওহরলাল নেহরুর সঙ্গে জাতীয় কংগ্রেসের যুগ্ম সম্পাদক পদে আসীন হন। সমকালীন বিভিন্ন সভা সমাবেশে বক্তৃতার মাধ্যমে তার জনপ্রিয় রাজনৈতিক মতাদর্শ তুলে ধরেন। পূর্ণ স্বরাজের প্রতিষ্ঠা, শ্রমিক কৃষকদের জাতীয় রাজনীতির অংশীদার করে তোলা, হিন্দু মুসলমান অনৈক্যের অবসান, নারী পুরুষের সমান অধিকার প্রদান ইত্যাদি বিষয়ে সুভাষচন্দ্রের মূল্যায়ন এবং সক্রিয় রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে সেগুলির প্রতিষ্ঠা করার জন্য তার দৃঢ় প্রত্যয় দেশবাসীর সমর্থন পায়। আসবো আমরা পরের প্যারা। সাইমন কমিশনের বিরোধী ভারতের রাজনৈতিক দলগুলি মতিলাল নেহরুর নেতৃত্বে যে কমিটি গঠন করে, সেই কমিটি কলকাতায় একটি সর্বদলীয় সম্মেলনের আহ্বান করে। বাংলার প্রতিনিধি হিসাবে সুভাষচন্দ্র ও যতীন্দ্রমোহন এই সম্মেলনে যোগ দেন। তবে এই সম্মেলন ব্যর্থ হয়। সুভাষচন্দ্র, জওহরলাল নেহরুর মতো কিছু নেতা
পূর্ণ স্বরাজের দাবি তোলেন। উল্লেখ্য যে ভারতের জাতীয় নেতা হিসাবে গান্ধীর নেতৃত্ব সম্পর্কে নেহেরু বা সুভাষচন্দ্রের মনে কোনো দ্বিধা ছিল না। তবে সুভাষচন্দ্র মনে করতেন যে সত্যাগ্রহ বা অসহযোগ দ্বারা ভারতের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটানো যাবে না। এজন্য চাই কংগ্রেসের রাজনৈতিক কর্মকাণ্ডের বৈপ্লবিক পরিবর্তন। সেক্ষেত্রে সুভাষচন্দ্র বারবার পূর্ণ স্বাধীনতার পক্ষে কংগ্রেসকে সক্রিয় ও সোচ্চার হতে আহ্বান জানান। জওহরলাল নেহরুও পরিবর্তন চাইতেন, কিন্তু গান্ধীর মতামতকে সরাসরি সমালোচনা করতে রাজি ছিলেন না। ফলে কংগ্রেসের অভ্যন্তরে সুভাষচন্দ্রের লড়াই ছিল একক। পাশে পেয়েছিলেন একদল সমাজতান্ত্রিক ও বাম মনোভাবাপন্ন তরুণকে। তাই দেখা যায় যে মাদ্রাজে অনুষ্ঠিত কংগ্রেসের বার্ষিক অধিবেশনে গান্ধীর অনুপস্থিতিতে সুভাষচন্দ্র, নেহেরু ও বামপন্থী তরুণ সদস্যরা কংগ্রেসের লক্ষ্য হিসাবে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব নিতে সক্ষম হয়েছিলেন, কিন্তু গান্ধী তা মানতে চাননি। আসবো আমরা পরের প্যারা। লাহোর কংগ্রেসের বার্ষিক অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি জোরালো হয়। জওহরলাল নেহেরুর সভাপতিত্বে লাহোর কংগ্রেসের পূর্ণ স্বাধীনতা অর্জনকে জাতীয় আন্দোলনের লক্ষ্যরূপে ঘোষণা করা হয়। একই সঙ্গে প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটিকে পূর্ণ স্বাধীনতা দিবস রূপে পালন করার আহ্বান জানানো হয়। লাহোর কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হওয়ার পর গান্ধী কংগ্রেসে তার একাধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে সচেষ্ট হন। গান্ধীর ইচ্ছা অনুযায়ী কংগ্রেসের কার্যনির্বাহী সমিতি থেকে সকল বামপন্থীকে বাদ দেওয়া হয়। কিছু সদস্য সুভাষচন্দ্র ও শ্রীনিবাস আয়াঙ্গারকে অন্তত রাখার অনুরোধ জানায়, কিন্তু গান্ধী তাও নাকচ করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এই তালিকা সম্পূর্ণভাবে গ্রহণ বা বর্জন করতে হবে, এবং যদি বর্জন করা হয় তাহলে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করবেন বলে বলা বাহুল্য বলেন। ঠিক আছে, বলা বাহুল্য গান্ধীর প্রস্তাব কংগ্রেস মেনে নেয়। সুভাষচন্দ্র এই ঘটনার মধ্যে কংগ্রেসের সংগঠনগতভাবে ব্যক্তিবিশেষের উপর একান্ত নির্ভরশীল লক্ষ্য করে ব্যতীত হন। আসো পরের প্যারা। পরবর্তীতে আইন অমান্য আন্দোলন সূচনা হলে সরকার কঠোর দমনের দ্বারা আন্দোলন ভেঙে দিতে উদ্যত হয়। সুভাষচন্দ্র সহ অধিকাংশ কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা হয়। গান্ধীও গ্রেপ্তার হন। সরকার আলোচনার জন্য লন্ডনে গোলটেবিল বৈঠকের আয়োজন করে, কিন্তু কংগ্রেস প্রথম গোলটেবিল বৈঠক বর্জন করে। সরকার উপলব্ধি করে যে কংগ্রেসকে বাদ দিয়ে ভারতের রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব হবে না। নেতাদের কারাবন্দী থাকা এবং সরকারি দমনপীড়ন সত্ত্বেও কংগ্রেস আইন অমান্য আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থির থাকে। সম্ভবত এর প্রতিক্রিয়া স্বরূপ সরকার কংগ্রেসের কার্যনির্বাহক কমিটির সদস্যদের মুক্ত করে দেয়। পরিবর্তিত পরিস্থিতিতে গান্ধী বড়লাট আড়ওয়াইনের সাথে সাক্ষাৎ করেন এবং আলোচনার ভিত্তিতে গান্ধী আড়ওয়াইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ। সুভাষচন্দ্র এই চুক্তির বিরোধিতা করে এবং পূর্ণ স্বাধীনতার দাবিতে অনড় থাকেন, কিন্তু গান্ধী নিজের চুক্তিতেই স্থির থাকেন। দ্বিতীয় গোলটেবিলের বৈঠক হলে কংগ্রেস আবারও খালি হাতে ফিরতে হয়, তাই আবারও আইন অমান্য আন্দোলন শুরু করা হয়। এটা কিন্তু লাস্ট পড়া। সরকার গান্ধী, নেহরু, সুভাষচন্দ্র সহ অধিকাংশ নেতাদের কারারুদ্ধ করে। এক জটিল ও অস্থির ভারতীয় রাজনীতির মাঝে ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারার সিদ্ধান্ত ঘোষণা করেন। এর প্রতিবাদে গান্ধী পুনা কারাগারে বসেই অনশন শুরু করেন। শেষ পর্যন্ত অনন্য শ্রেণীর নেতা আম্বেদকরের সাথে গান্ধী পুনা সমঝোতা স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে। সুভাষচন্দ্র, জওহরলাল প্রমুখ এই সমঝোতার তীব্র সমালোচনা করেন। তবে এই সময় কারাবন্দী সুভাষচন্দ্র প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য বিলেতে পাঠানো হয়। এইভাবেই সুভাষচন্দ্রের সাথে জাতীয় কংগ্রেসের রাজনৈতিক সম্পর্কের একটা অধ্যায় শেষ হয়। তো এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো এই ভিডিও ভালো লাগে পাওয়ার জন্য। আর তোমরা পারলে জাস্ট ত্রিপুরী কংগ্রেস অধিবেশন বা হরিপুর অধিবেশনের যে পার্টটা দিয়ে যে ফরওয়ার্ড ব্লক দল গঠন করা হয়েছিল, তো সেটা তোমরা লিখতে পারো, এর সঙ্গে অ্যাড করতে পারো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর আলোচনা। যদি মনে হয় যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। তার মতো এটুকুই।